চলো শুরু করলাম। আজকে ক্লাসের নাম হচ্ছে, টপিক দিয়েছে তোমার বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল 2025। 2026-এ আমাদের এইগুলোকে চালু করতে গেলে নরেন্দ্র মোদীর ক্যালকুলেশনে যে বিল চালু হয়েছে, পিডিএফ দিয়ে দেবো আমি, ঠিক আছে? অনেকগুলো পিডিএফ হবে আজকে। বলছে বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল। আজকে অঙ্ক কিছু ক্যালকুলেশন নেই, আজকে থিওরি, ঠিক আছে? আজকে গল্প শুনতে হবে, একটু বোরিং লাগবে, বাট দেখো শুনতে তো হবে। এই ভারত বিকশিত শিক্ষা প্রতিষ্ঠান বিলের মধ্যে কি কি আছে, পুরো এডুকেশন সিস্টেম, ব্যাংকিংয়ের পরীক্ষায়, রেলওয়েজের পরীক্ষায়, সব কিছুর পরীক্ষায় বলে দিয়েছে কম্পালসারি এই সিস্টেমের মধ্যে চলতে হবে। এই সিস্টেমের মধ্যে দিয়েছে রিফর্মিং ইন্ডিয়াস হায়ার এডুকেশন। এই রিফর্মিং হায়ার এডুকেশনটাকে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করে দিয়েছে, যে বলেছে আমরা যে সিস্টেম চালু করতে চলেছি সেই সিস্টেমের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যালাউ হতে হবে এবং সেইভাবে পড়াশোনা করতে হবে। তার স্টুডেন্টকে যদি সেই সিস্টেমের মধ্যে আনতে হয় তাহলে ইনস্টিটিউটগুলোকে ওই সিস্টেমের মধ্যে ইনভলভ হতে হবে। আগে কি সেগুলো, চলো শুরু করি। তো ইংলিশে বলছে দ্য বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল 2025 proposes a measure overall of India's higher education regulation by replacing UGC, AICT, NCTE with a unified framework aligned with the NEP 2020 regulation অনুযায়ী। মানে তুমি একটা ইনস্টিটিউট চালু করছো, বড় ইনস্টিটিউট, বিটেক করাবে, বিসিএ করাবে, গ্র্যাজুয়েট করাবে, কমার্স করাবে। যে কখনো তোমাদের মনে প্রশ্ন আসেনি, পড়তে যাচ্ছ বঙ্গবাসী কলেজে, সিটি কলেজে, মনীন্দ্র কলেজে, ওখানে বিটেক নেই কেন, ওখানে বিসিএ নেই কেন, শুধু বিকম বিবিএ কেন, শুধু বিকম বিবিএ কেন? ঠিক আছে, জয়পুর উঠে যাও। তো সেখানে বারবার করে বলে দেওয়া হয়েছে একটা ইনস্টিটিউট যদি তোমার এইরকম ভাবে চালু হয় তো সবার প্রথমে মনে রাখতে হবে পারমিশন লাগে। এক একজনের এক এক রকম প্রসিডিওর থাকে। ভালো করে বলছি, বুঝে নাও। আমার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, আমি সেখানে কমার্স পড়াচ্ছি, তো কমার্সের স্যার লাগবে, তার পারমিশন লাগবে। অনিমেষ দা সায়েন্স পড়াচ্ছে, তো তার পারমিশন লাগবে, নাহলে অনিমেষ দা কি করে পড়াবে। সুদীপ ফিজিক্স পড়াচ্ছে, ঠিক আছে? রিসেন্টলি অনিমেষ দা ক্লাস করা দেখি কানে হেডফোন রাখছে, প্রবলেম হচ্ছে অনেক স্টুডেন্টদের। রিসেন্টলি ক্লাস করাতে করাতে বলছে তোরা একটু বস, আমি বাইরে দিয়ে আসছি, কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। ঘরের স্টুডেন্টরা ঠিক আছে, বাইরের স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে, তার জন্য আমাকে আলাদা অপশন ভাবতে হচ্ছে। এখন থেকে মাথায় ক্যালকুলেশন চলছে, এ লোক যদি এরকমভাবে চলে তাহলে আমাকে কিছু ভাবতে হবে। তো তার মানেটা কি দাঁড়ালো, প্রত্যেকটার আলাদা করে কন্ডিশন আমায় কিছু ভেবে রাখতে হচ্ছে। রেকর্ড হোক, অসুবিধা নেই, শুধু দেখে নাও রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারলাম? তো তার জন্য যে পারমিশন নেওয়ার যে সংস্থাগুলো, ইউজিসি, এআইসিটিই, এনসিটিই, এই যে পদ্ধতিগুলো আছে, এই সিস্টেম থেকে বেরিয়ে ইউনিভার্সিটি চালাতে চাইছে। তো তাই জন্য না টেকনো, এসএনইউ ফেমাস ফর ল ডিগ্রি, টেকনো ফেমাস ফর বিসিএ বিটেক ডিগ্রি, আদার্স ইউ কলেজ ফেমাস ফর বিসিএ বিএ বিকম। এই জন্যই ভাগাভাগি, বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট কি বলছে, কি বলছে ভালো করে শুনবে। কেন আমি তোমাদেরকে এগুলো ইংলিশে দেবো, এই ডেফিনেশনগুলো বাংলায় লিখতে পারবে না, এগুলো ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? তাই আমি ইংলিশটাই কপি করেছি। বলছে ইন্ডিয়াস হায়ার এডুকেশন সিস্টেম ইজ অ্যামং দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। স্বাভাবিক, আমাদের সিউর কিন্তু ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে নাম রয়েছে। Yet it has long faced challenges such as overlapping regulators, inconsistent standard and bureaucratic delays. Bureaucratic delays মানে সিআইডি যদি তোমার কোনো কেস হ্যান্ডেলিং করে, তো সেখান থেকে যদি কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করে তুলে আনে, তো সিআইডির ব্যুরো তো নিয়ে আসবে। আরে ব্যুরো মানে থানায়, তার সেলে নিয়ে আসবে, তার অফিসে নিয়ে আসবে। তাই প্রত্যেকটা প্রশিক্ষণ কেন্দ্র যে যে সংস্থার সঙ্গে অ্যাটাচড হচ্ছে, তো তার জন্য আলাদা আলাদা করে করে তোমার ব্যুরো বানাচ্ছে।
আমি বোঝাতে পারলাম? তো তার জন্য ইনকনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এখন একটা বিটেক ইনস্টিটিউট, কি টেকনো, তো সেখানে সবাই বিটেক করতে যাচ্ছে, ইউনিফর্ম আছে, এক্সপেন্সেস খরচা বেশি। সেই কলেজের মধ্যে বিএ পড়তে যাচ্ছে, বিটেকের খরচা 6,40,000, আর ওখানে ধরো বিকমের খরচা ধরো তোমাদের কলেজের মধ্যে 30,000 টাকা। ভ্যালু মেনটেন হবে? কত রকম প্রবলেম চলে আসে। শুধু ফিস দিয়ে বললাম, স্টুডেন্টরা তোমরা দেখবে নর্মাল ড্রেস পরে কলেজে যাচ্ছ, আর পাশের বিল্ডিং এর সব একদম ব্লেজার পরে যাচ্ছে, মানানসই হবে না, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম আসবে। সেই জন্য টু অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড অ্যালাইন governance with the National Education Policy NAPT 2020, the Union Government has introduced the Viksit Bharat Bill, মানে অধিষ্ঠান বিল চালু করছে, তাতে প্রত্যেকটা প্রশিক্ষণ কেন্দ্র একটা সিস্টেমের আওতায় আসতে পারে। তার জন্য কি কি করছে বলছে, the bill represent one of the most significant reforms in the higher education governments in recent years, aiming to the simply regulation, সাধারণ রেগুলেশন হবে, এনহ্যান্স একাডেমিক কোয়ালিটি, ইমপ্রুভ হবে, গ্লোবাল কম্পিটিটিভনেস। অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো বলেই দিয়েছেন, সরকারি যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কেরিয়ার দাঁড় করানোর জন্য তারা ইউপিএসসির ধাঁচে পড়াশোনা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তো সেগুলো পড়তে হবে। কালকে বাজেট পড়াচ্ছিলাম তখন বলছিলাম আমি, তাই না? তো তার জন্য ব্যাকগ্রাউন্ড প্রবলেম কিছু আছে। কি আছে? প্রবলেমস উইথ দ্য এক্সিস্টিং রেগুলেটরি সিস্টেম। আর ব্যাকগ্রাউন্ড ডিপেন্ড করে না, প্রাইভেট ইউনিভার্সিটি তো ব্যাকগ্রাউন্ডের উপর চলতে হবে। অঙ্কিতের ইউনিভার্সিটি, অঙ্কিত চায় এখানে পড়াশোনা হবে। ইশিকার ইউনিভার্সিটি, ইশিকা চাইলেও না, এখানে একটা পাপ থাকতে হবে, এখানে বাচ্চারা পড়াশোনা করবে না। কত রকম প্রবলেম। ঠিক আছে, তো তার জন্য কারেন্টলি ইন্ডিয়াস হায়ার এডুকেশন সেক্টর ইজ রেগুলেটেড বাই মাল্টিপল বডিজ সাচ অ্যাজ, মানে চলুন বডি ভাগাভাগি করে দিই, যেরকম ইউনিভার্সিটি যেরকম পড়াশোনা, তাহলে সেই রকম তোমার বডি হতে হবে। তো বডির নাম দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ইউজিসি, এক্ষুনি বললাম, আপনি আপনারটা সামলান। তারপরে কি ছিল? এআইসিটি, ফুল ফর্ম মনে রাখবে, পরীক্ষায় দেবে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, আপনি টেকনিক্যাল ডিপার্টমেন্ট দেখুন। এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, তো তিনটে ভাগাভাগি হলো কিনা? ইউজিসি সব কলেজ দেখে নিচ্ছে, গ্র্যাজুয়েশন, বিএ, বিকম, বিএসসি দেখে নিচ্ছে। এআইসিটি তোমার সমস্ত বিটেক ফিটেক টেকনিক্যাল যা আছে দেখে নিচ্ছে, অটোমোবাইল, মেকানিক্যাল সব দেখে নিচ্ছে। আর এনসিটি টিচার্স এডুকেশন দেখে নিচ্ছে। শিক্ষকও তো লাগবে, নাহলে পড়াবে কে? স্কুলে কমার্সের টিচার পাওয়া যায় না। কি করে পাবে? যারা কমার্স গ্র্যাজুয়েট হয় তারা সিএ করতে চায়, সিএমএ করতে চায়, বড় কোম্পানি ফার্ম জয়েন করে ফেলে, স্কুলে কমার্সের টিচার নেই। প্রবলেমগুলো হয় কিনা? টিচার্স এডুকেশনও দরকার। ওকে, বলছে while each body serves a specific purpose, their overlapping mandate have not often result in কি না fragmented regulatory control, multiple approvals for the same institution, একটা ইনস্টিটিউটে মাল্টিপল অ্যাপ্রুভাল লাগছে, ইনকনসিস্টেন্ট একাডেমিক স্ট্যান্ডার্ডস হয়ে যাচ্ছে, এক্সেসিভ কমপ্লিয়েন্স হয়ে যাচ্ছে, বার্ডেন বেশি হচ্ছে, ইউনিভার্সিটিতে চালানো সম্ভব হচ্ছে না। তাহলে প্রবলেম যদি ডিসঅ্যাডভান্টেজ দেয়, তাহলে প্রবলেমগুলো এরকম করে গুছিয়ে লিখবে, আমি পিডিএফে সুন্দর করে সাজিয়ে দেবো। সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে বার্ডেন হয়ে যায়, বার্ডেনটা অতিরিক্ত হয়ে যাবে। আমি যদি এখন দেখো ট্যালি, জিএসটি, ইনকাম ট্যাক্স, আর আমি অ্যাডভান্স এক্সেল ক্লাস করাই একটা পার্টে, আর একটা দিকে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, পাইথন, ডিবিএমএসসি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি চাইলে তো আরও টপিক ইনভলভ করতে পারি, কিন্তু ক্লাস করাবে কি যদি আমিই বা পড়াই? আর আমি এতটাও পণ্ডিত নই যে হাজারখানা সাবজেক্টের নলেজ থাকবে আমার। আর যদি থাকেও, তখন একটা লোক যদি 14 রকম সাবজেক্ট পড়ে, দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ঢিলে হয়ে যায়। কনসিস্টেন্সি তোমাকে যে কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর রাখতে হবে। তো আমি দুটো পার্ট করেছি, কমার্শিয়াল পার্ট আর একটা সায়েন্স পার্ট। আমার দরকার নেই তার কোনো পার্টে ঢোকার, যদি আমার ইনস্টিটিউট ডেভেলপ হয়, এগুলোর চলুক, এগুলোও তো ইম্পর্টেন্ট। সোসাইটিতে যেগুলো ইম্পর্টেন্ট আমি তো ওইগুলোই ক্লাস করাচ্ছি। হলো, নেক্সট কি বলছে? কোর অবজেক্টিভস ফর দ্য ভিবিএসএ বিল, মানে এই বিলের মধ্যে কোর অবজেক্টিভ কি? বলছে এই বিলের জন্য দ্য বিল ক্লিয়ারলি আউটলাইন্স ইটস ইন্টেন্ট
to enable and empower university to achieve excellence in। তো কিসের মধ্যে এক্সেলেন্স খুঁজছে? এই ইউনিভার্সিটি দাঁড় করাতে গেলে কি কি দরকার আমাদের ইম্পর্টেন্ট, কি এসির মধ্যেও ঘামছিস? এই তো শরীর সুস্থ নয় কিন্তু। তো কোন, আচ্ছা ঠিক আছে চুপ করো। তো তাহলে আমাদের কি দরকার? এক্সেলেন্সের জন্য আমাদের কি কি করতে হবে? তিনটে পয়েন্ট। এই তিনটে পয়েন্ট আমাদের সব রকম এক্সামের জন্য কম্পালসারি। ডিসঅ্যাডভান্টেজ বললে অ্যাডভান্টেজ বলবে না। তো বলছে নাম্বার 1 টিচিং অ্যান্ড লার্নিং। শেখো তবে শেখাও। দেখি গুরুজনের একটা কথা বলে যেগুলো আজকেকার স্টুডেন্টের মধ্যে খুব কম থাকে। 2 লাইন শোনার পরেই বলে হ্যাঁ আমি বুঝে গেছি, পেশেন্স নেই। আর একটা লোক যখন পুরো বক্তব্য কমপ্লিট করে না, পুরো শোনা পর্যন্ত, খবর নিয়ে দেখবে সে পরবর্তীকালে ভালো ক্লাস করাচ্ছে। ভিডিও চলছে, আমি তোমাকে সত্যি কথাই বলছি, রেকর্ডিংটা থাক, যখন তোমরা ভিডিওটা শুনবে তখন তোমরা জানতে পারবে। মাধ্যমিকে পেয়েছি 2nd ডিভিশন, ক্লাস 7-এ ফেল করেছি, মাধ্যমিকে পেয়েছি 45-45 অঙ্কতে। তো 45 পাওয়া অঙ্কতে আজকের ডেটে হতে পারে একটা স্টুডেন্টের বিশাল কোয়ালিটি। আমাদের সময় 2005-এ মাধ্যমিক দিয়েছি, তো 45 কোনো কোয়ালিটি নয় ম্যাথসে। সে আজকে তোমাদের সামনে টিচার হিসাবে দাঁড়িয়ে রয়েছে। রিজন কি? পরিশ্রম করতে হবে, শুনতে হবে। আর পরিশ্রম তো মাঠে লেবারও করে, আমি কোনো কাজকে ছোট করছি না, বাট যে শোনে বেশি সে বলতে পারে বেশি। তুমি একটা মুভি দেখে এসে তুমি গল্প বলে দাও, আর পড়াশোনা আমাদেরকে ধরে ধরে পড়তে হয় মুখস্থ করার জন্য। তাহলে পড়াশোনাটাকে আগে গল্প বানাই, যদি গল্প আকারে পড়ি আমাদের এমনি তো মনে থাকবে। সেই জন্যই না একদম প্রাচীনকালে বেদ চলতো, বেদের অপর নাম শ্রুতি, তো পড়ে শুনতো, লোকে লিখতো, লোকে লিখে কি করে মনে রাখে? হ্যাঁ, তোমাদের মনে থাকে না কেন? না আমাদের পরীক্ষা দিতে হবে, পড়ে মুখস্থ করে, তাই মনে থাকে না। যদি ব্যাপারটা এরকম হতো, পরীক্ষা দিলেই পার পরীক্ষায় 500 টাকা করে পাবো, তোমাদের সব মুখস্থ থাকতো, তাই তো? ব্যাপারটা হয়ে গেছে এইখানে। তো নাম্বার 1 হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং, নাম্বার 2 হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন। কোন কলেজে রিসার্চ হয় এখন? তাই জন্য 4 ইয়ার গ্র্যাজুয়েশন করেছে। আপনি গ্র্যাজুয়েট হন আর তার সাথে রিসার্চ করুন। তোমাদেরকে ইন্টার্নশিপ দিচ্ছে। এখন কিছু কলেজে ইন্টার্নশিপ ভালো না, প্রবলেম ক্রিয়েট করছে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ইন্টার্নশিপ তো ইম্পর্টেন্ট, তো দরকার তো। হলো নেক্সট একাডেমিক গভর্নেন্স। একাডেমিক গভর্নেন্স পারমিশন না থাকলে তুমি সেই সাবজেক্ট পড়াবে কি করে? কোর্স কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, ন্যাশনাল কম্পিউটার লিটারেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স, তারপর হবে ডিপ্লোমা ইন জিএসটি। তো তবে নাকি তুমি ডকুমেন্টগুলো তুমি দেখাতে পারবে যে আমি এগুলো জানি। এবার যখন দেখবে পেপার তুমি জানো, তারপর তোমাকে সিস্টেমে বসাবে। প্রচুর স্টুডেন্ট এবং গার্জেন আছে ইনস্টিটিউটে মার্কেটিং করে, আমি আপনাদের এতগুলো সার্টিফিকেট দেবো, আরে কি হবে? আমি তো পারি না করতে। এই যে বলে 6 মাসে শিখিয়ে দেবো, সম্ভব? হাতের 5টা আঙুল সমান? তাহলে আপনি 6 মাসে যে বড় অ্যামাউন্টের ফিসটা নিচ্ছেন, ওটাকে 1 বছরে ভেঙে দিন, তাহলে সেই গার্জেনটারও দিতে সুবিধা হবে, বাচ্চারাও শেখার সময় পাবে। তাড়াহুড়ো করে কিছু শেখা যায় না। এইটুকু আমরা সবাই জানি যে দেরি করে কামিয়েছে বা আস্তে আস্তে কামিয়েছে বা আস্তে ধীরে ধীরে করে ডেভেলপমেন্ট হয়েছে, তার সেই প্রপার্টি স্থায়িত্ব বেশি দিন হয়। রাজস্থান কেউ ঘুরতে গেছে ওখান থেকে? ওই যে ওখানকার যে মহলগুলো, আমি জায়গার নাম, জয়পুরের মহলটাই সম্ভবত, জলের তলায় খানিকটা উপরে থাকে, এবং সবাই দেখে বলে যে মহলটা জলের তলায় তৈরি হয়েছে। না, জল ঢুকে বন্যা হয়ে ডেবে গেছে নিচে, কিন্তু আজকে পর্যন্ত ওই মহল ভাঙেনি। তখন তো সিমেন্ট ছিল না, সিভিল ইঞ্জিনিয়ার ছিল না, গুড় মেশাতো সিমেন্টের বদলে, সুরকি বালি আর পাথর, ইটের বদলে একদম স্টোন পাথরই হতো। ওরা সেইগুলো কি কাটিং শাটিং করে বসাতো, গুড় হতো। তার সেই বিল্ডিং আজও দাঁড়িয়ে আছে, কোনো লিক হয় না, জল লিক হয় না। আর আজকের ডেটে এত বড় বড় বিল্ডিং, এত প্ল্যানিং প্লটিং করার পরেও লিক হয়ে তোমার ফ্ল্যাটে জল ঢুকছে, ওখানেই হচ্ছে। বুঝতে পারছো? তো একাডেমিক গভর্নেন্স ইম্পর্টেন্ট সবার জন্য। নেক্সট তো বলছে
এর উদ্দেশ্য কি, কি অবজেক্টিভ, ইংলিশে বলবে কি অবজেক্টিভ অফ দিস বিল। তো কি কি অবজেক্টিভ আছে, এক, সব তিনটে করে দিয়েছে, বেশি পড়তে বারণ করেছে, তিনটে করে। এক, বেটার কোঅর্ডিনেশন থাকবে এবং রেগুলেটরি ফাংশন থাকুক আপনার হাজারখানা, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যেন কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকে। নাম্বার টু, ক্লিয়ার অ্যান্ড ইউনিফর্ম একাডেমিক স্ট্যান্ডার্ডস। দেখো আমার ইনস্টিটিউটে আমি তোমাদের ইউনিফর্ম দিতে পারছি না, একবার চালু করেছিলাম, ফিস এত বেশি হচ্ছে, সবাই প্রোভাইড করতে পারছে না, তাহলে আই কার্ডটা ম্যান্ডেটরি করা যায়, সামনের মাসেই পেয়ে যাবে। ওকে, এ ইউনিফাইড গভর্নেন্স মেকানিজম ফর হায়ার এডুকেশন, সেম বলছে মেকানিজম গভর্নমেন্টস ক্লিয়ার করুন। যদি মেকানিজম যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমি জানি তুমি মাধ্যমিক পাস, বাট আমি দেখলাম যে তোমার কোয়ালিটি আছে, তুমি এদের সাথে ক্লাস করতে পারবে, তাই তোমাকে এখানে ঢুকিয়েছি, তাহলে তোমাকে আমি ইনভলভ করতাম, কোয়ালিটি দেখে ইনভলভ করতে হয়। একসাথে কিভাবে বলবে, ইংলিশ টার্মসটা আরেকবার ক্লিয়ার করি, তারপর তো শোনো। দ্য স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজন স্ট্রংলি রিফ্লেক্টস অ্যান্ড দ্য এনইপি এক্ষুনি বললাম 2020 আইনের থ্রুতে চলছে, বলছে লাইট বাট টাইট। আমি তোমাদের সাথে কি নাই আর কি করি, কিন্তু দেখবে ক্লাসের সময় যদি তোমরা গল্প করে কথা বলো প্রচুর খিচে যাই, উল্টো পাল্টা বলি। তো বলছে লাইট থাকুন আপনি বাট টাইট, তো পড়াশোনাগুলো লাইট থাকবে বাট শক্তভাবে ধরতে হবে, ঠিক আছে? কোর্স মনে রাখবে, এনইপি অ্যাজ পার 2020 রুলস ওয়াইজ পড়াশোনাকে করতে বলছে লাইট বাট টাইট। কোটেশনটা দেবে পরীক্ষায়, হোয়াট ইজ লাইট বাই টাইট ইন ভিবিএসএ বিল। ওকে স্যার, আপনি যে ইনোভেশন আর রিসার্চটা বললেন, ওটা লার্নিং এন্ড ওটার মধ্যে সেম হবে না? ওটা অ্যাডভান্টেজের যে প্রথমটা বললেন পয়েন্টটা, হ্যাঁ সেম প্রায় হবে না? সেমই তো। তোমার লার্নিং না হলে, টিচিং না হলে ইনোভেশন কি করে হবে? সেটাই, তাহলে আমরা একবারই তো লিখতে পারি। তাহলে আমরা একবারে লিখতে পারি, একটা লাইন তো কমে যাবে। বলছে লাইট অ্যান্ড টাইট, যার যা স্ট্রিম আছে সেই স্ট্রিম অনুযায়ী রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রিডিউসিং বিউরেটিক ইন্টারফেস ওয়াইল এনসিউরিং স্ট্রং কমিউনিটি। মানে বাংলায় বোঝো, আজকে ইশিকা কমার্সে পণ্ডিত, তাহলে ওকে আমি বলবো তুমি বিকমের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে হ্যান্ডেলিং করো। ওই কলেজের মধ্যে শরীর ধরো ট্যালি এক্সেলে খুব পণ্ডিত, প্রত্যেকটা ইন্টার্নশিপের তুমি কিন্তু কমপ্লিট ডিপার্টমেন্টটা দেখে নেবে। অলরেডি অনির্বাণ ধরো সেলসের মধ্যে এক্সিকিউটিভ হিসাবে জব করছে, 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে এই ইন্টার্নশিপে ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব তুমি সামলাবে। তো এইরকম বিউরেটিক করে করে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। যদিও আজকে ডেটে কলেজে ইন্টার্নশিপ ওই রকমই হয়। কালকে দেখছিলাম একটা ম্যাডাম রূপসার সাথে অনলাইনে ছিল, উনি একটাই কথা বলে যাচ্ছে, আপ শুন পা রহে হো, নেট কা প্রবলেম हो रहा है, अच्छा मैं शुरू करता हूँ। এই করতে করতে আধ ঘন্টা কাটিয়েছে। নেক্সট, তো বলে তো দিলাম যে কি কি করব, তো সেইগুলোর স্ট্রাকচার গোছাতে হবে। তো কি অসুবিধা হচ্ছে, কি বিল চালু হচ্ছে, কি করতে চায়, সব ডিসাইড হলো, কিভাবে করতে হবে তার প্ল্যানিং লাগবে। তো তো সেই প্ল্যানিংকে বলছে স্ট্রাকচার অফ দ্য বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ভিভিএসএ। কি বলছে শোনো, অ্যাপেক্স আমব্রেলা কমিশন, এক ছাতার তলায় সবাই আসো, ঠিক আছে? বলছে অ্যাট দ্য হার্ট অফ দ্য বিল ইজ দ্য বিকশিত ভারত, এ 12-member অ্যাপেক্স কমিশন দ্যাট উইল ফাংশন অ্যাজ দ্য হাইয়েস্ট অথরিটি ফর দ্য হায়ার এডুকেশন রেগুলেশন ইন ইন্ডিয়া। পুরো ভারতবর্ষ জুড়ে এই বিবিএসএ বিলের মধ্যে 12খানা মেম্বার ইনপুট করছে, সরকারি মেম্বার। এই 12টা মেম্বার, লোকে বলে না মাথা বেশি হলে প্রবলেম বেশি হয়ে যায়, একজন প্রিন্সিপাল থাক বাকি সবাই কাজ করুক, তো অত মেম্বার দরকার নেই, 12টা কোর মেম্বার থাকবে, এরা হ্যান্ডেলিং করবে, ঠিক আছে? তো বলছে আর কি কি ইনক্লুড করেছে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, তাহলে একজন ইনভলভ হলো বা দুজন ইনভলভ হলো মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, MHRD। নাম্বার 2, মেম্বার ফ্রম স্টেট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, তার প্রত্যেকটা স্টেট থেকে একটা শিক্ষামন্ত্রী থাকতে হবে বা এমপ্লয়ি পাঠাবে। নাম্বার 3, এমিনেন্ট একাডেমিক অ্যান্ড পলিসি এক্সপার্ট, দেবাঞ্জন কমার্স পড়ায়, অনিমেষ দা সায়েন্স পড়ায়, সঙ্গীতা ইংলিশ পড়ায়, সুদীপ ফিজিক্স পড়ায়, টিনা জুনিয়রদের দেখে, রূপসা জুনিয়রদের দেখে। কিন্তু আজকে মানে বোঝানোর জন্য সত্যি সত্যি কথাই বলে দিচ্ছি, ম্যানেজমেন্ট কিন্তু আমি ছাড়া হবে না।
কার নার্ভে কতটা জোর আছে প্রত্যেকটা টিচারের আমার সব মুখস্থ, অনিমেষের দ্বারা তো হবেই না। ঠিক আছে, তোমরা পড়াও, আমি ম্যানেজমেন্ট দেখে দিচ্ছি। আমার ডিপার্টমেন্টে কম্পিউটার ক্লাস দেখানো, আমি কম্পিউটার ক্লাস দেখাচ্ছি, তার সাথে কোথায় কি করতে হবে, কিবোর্ড, ব্যানার, চেয়ার, ক্যামেরা, রেকর্ডিং, কোন টাইমে ক্লাস, কোথা দিয়ে মার্কেটিং করতে হবে, ডিজিটাল মার্কেটিং, হ্যানা ত্যানা যা আছে আমি দেখে নিচ্ছি কীভাবে করতে হবে। এই সেন্টারে ভাড়া এত, এই সেন্টারে ভাড়া কম, এখানে চেয়ার লাগবে, ওখানে বোর্ড লাগবে, পেন লাগবে। এই 3খানা সেন্টার, তো সরস্বতী পুজো কী হবে, 3টে টিচার 3টে দায়িত্ব নিক, এখন 5 জন হয়েছে, তাহলে 3 2 2 4 1 5 হবে, মানে বাড়িটা আমারই বাস যাবে। ঠিক আছে, ওকে। এবার বলছে স্যার ভালো করে মুখস্থ করবেন, 3 স্পেশালাইজড কাউন্সিল আন্ডার ভিবিএস এ 3টে স্পেশাল কাউন্সিল বানিয়েছে। কি কি চলো পড়ি। বলছে টু এনসিওর ফাংশন ক্ল্যারিটি দ্য ভিবিএসএ উইল ওভারসি 3 ডিস্ট্রিক্ট কাউন্সিল ইচ উইথ আপ টু 14 মেম্বার। 3টে কাউন্সিল বানাচ্ছে, তার মধ্যে 14খানা মেম্বার থাকবে, তারা সব কিছু হ্যান্ডেলিং করবে। সেই 3টে কাউন্সিলের মধ্যে 14টা মেম্বার কিভাবে কাজ করবে চলো শুরু করি। প্রথম কাউন্সিলকে বলছে রেগুলেটরি কাউন্সিল, হিন্দিতে নাম দিয়েছে বিকশিত ভারত বিনিয়ামন পরিষদ। এই যে খুব টাফ প্রোনাউন্সিয়েশন, বিকশিত ভারত বিনিয়ামন পরিষদ। ওকে, ফার্স্ট কাউন্সিল। এই কাউন্সিলের কাজ কি? রেসপন্সিবল ফর রেগুলেটরি ওভারসাইট, পুরো রেগুলেটরি পুরো দেখবে। নাম্বার 2 এনশিওর কমপ্লিয়েন্স উইথ গভর্নমেন্ট নর্মস, সরকারের সাথে সমস্ত রকম কাজকর্ম চেক করবে। কোঅর্ডিনেটস ইনস্টিটিউট রেগুলেশন অ্যাক্রস ইউনিভার্সিটি, ইনস্টিটিউটের সাথে ইউনিভার্সিটির লিঙ্ক আপ যেন ঠিকঠাক থাকে, যেগুলো তোমরা পাও না, খাতার পত্র প্রবলেম, কত সমস্যা হয়। চলে যাও, এখন চেক করতে পারবো না কত প্রবলেম হয় সিইউতে আমাদের, যাতে এই সমস্যাগুলো না হয় এইগুলো চেক হবে। কেউ স্টুডেন্ট রিভিউ করতে চাইছে তো রিভিউ করতে দিতে হবে আপনাকে স্বল্প অ্যামাউন্টে, যার কনফিডেন্সে পাস করতেই পারে। আপনি সেই কেসটাকে 6 মাস টানতে পারেন না, 6 মাস টানলে বাচ্চার আরেকটা সেমিস্টার চলে আসবে। ওকে, তো হলো ফার্স্ট কাউন্সিল। সেকেন্ড কাউন্সিলের নাম দিয়েছে অ্যাক্সিলারি ডিসিশন কাউন্সিল। এই কাউন্সিলকে বলছে গুণ ভাত্তা পরিষদ। কাজগুলো শুনি তাহলে মানে বুঝবো। বলছে ওভারসিজ অ্যাক্সিডিটেশন প্রসেস, প্রত্যেকটা কলেজে কি কি হচ্ছে, তার কি কি অ্যাক্সেস হচ্ছে, ইউনিয়ন বানিয়ে তার খবর রাখো। তাই জন্য তো ইউনিয়ন বানিয়েছিল, বাট ইউনিয়ন করে কি খবরে সব দেখতেই পাচ্ছি, খাট থেকে শুরু করে সব রয়েছে, ভিডিওতে বলা যাবে না তাই বলছি না। ঠিক আছে, বিল্ডস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্রেডিবল অ্যাক্সিলারেশন ইকোসিস্টেম, ডেভেলপমেন্ট করতে হবে, তাও আবার স্বাধীনভাবে। ওই পিছন দিয়ে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট চাপ দিল এই কলেজে এটা করবে না, হবে না, পয়সা কম দিয়েছে, এই কলেজের ফিস কম, এখানে এটা হবে না, সবার জন্য সমান। নাম্বার 3 ফোকাস অন ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রোগ্রাম লেভেল কোয়ালিটি। আলটিমেট তো হয় না, সেই প্রাইভেট টিউটরের কাছেই যেতে হয়। বাট যদি খুব সত্যি কথা, একটা ইনস্টিটিউট যদি ভালো করে পড়ায়, মানে তোমার, আমি কলেজের কথাই বলছি, একটু ক্যালকুলেট করো তো, আমি জানি না আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলবে কিনা। স্কুলে 6টা থেকে 7টা থেকে 8খানা পিরিয়ড হয়, আধ ঘন্টা থেকে 40 মিনিট হিসাব হয়। এক তো স্বাভাবিক, অত স্টুডেন্ট একসঙ্গে থাকে, আধ ঘন্টায় পড়াশোনা হয় না। একটা টিচার যদি চায়ও আমি পড়াবো, স্টুডেন্টও যদি ভালো হয়, আধ ঘন্টায় কতটা শেখাবে? তাহলে একটা কাজ করা যায় না, 4টে সাবজেক্ট রাখি, 3টে সাবজেক্ট রাখি, 2 ঘন্টা করে, 3 দুগুণে 6টা ক্লাস হবে। তাহলে টিউশনের মতো করে যদি ভাগাভাগি করে দেয়, ক্লাসের সংখ্যা কমলো, একটা টিচারকে অনেক পড়াতে হচ্ছে। তার জন্য যারা প্রাইভেট টিউশন পড়ায় তারাও অ্যাজ এ টিচার তাহলে ইনভলভ হতে পারবে। দুদিন এই স্যারটা পড়ে, দুদিন এই স্যারটা পড়ে, বেকারত্ব কমবে। তাহলে 6টা 7টা ক্লাসের থেকে আমার 3টে 4টে ক্লাস হলে পড়ানো ভালো হবে, আর মার্কেটে প্রাইভেট টিউশন টপিকটাই থাকবে না, তাই না? নেক্সট কি বলছে? অত বললাম ফোকাস, অত বলে দিলাম প্রোগ্রাম লেভেল কোয়ালিটি। কোন স্কুলে তুমি দেখতে পারবে প্রত্যেকটা ক্লাসে 1 লাখ টাকা দামের তোমার অ্যান্ড্রয়েড বোর্ড থাকবে? পয়সা কি নেই গভর্নমেন্ট চাইলে সব কিছুতে ইনভেস্ট করতে পারে। কিছু বলবি? 3 নম্বরে বলছে স্ট্যান্ডার্ড কাউন্সিল, তার কাজ কি দেখি? বলছে সেটস একাডেমিক অ্যান্ড কারিকুলার স্ট্যান্ডার্ডস, এই যে এক্ষুনি বললাম,
কারিকুলাম যদি সাজানো না হয় তাহলে কি করে হবে, কারিকুলাম যদি না হয় তাহলে কি করে হবে। তো এই বাকি পড়াটা আমি তোমাদের সেকেন্ড পার্টে পড়াচ্ছি, ভিডিও স্টপ করা। তো যেখান থেকে ব্রেক হয়েছিল সেখান থেকে আবার শুরু করছি, ঠিক আছে। আর বলছে আরেকটা পয়েন্ট রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রমোটস কনসিস্টেন্সি অ্যাক্রস ডিসিপ্লিন অ্যান্ড ইনস্টিটিউশন। ডিসিপ্লিন সব জায়গায় থাকা দরকার। স্কুলে ইউনিফর্ম কেন চালু হয়েছে, পড়তে যাচ্ছে পড়বে, মাস গেলে ফিস দেবে চলে আসবে। এই ইউনিফর্ম কেন রেখেছে, রেকর্ডিং হচ্ছে দেখো তো, ঠিক আছে। তো কেন তোমার ইউনিফর্ম রেখেছে, আপনারা আইডি কার্ড ইউনিফর্ম তোমরা যদি এখন থেকে অভ্যেস রাখো তাহলে অফিসে গিয়ে দেখবে সেগুলো মেনটেন করতে সুবিধা হয়। তবে কিছু ফিমেল ক্যান্ডিডেটদের দেখি তারা বাড়ি থেকে বেরোয় আই কার্ড পরে, অফিসকে এত ভালোবাসে, অফিস ছুটি হয়ে যাওয়ার পর মাছ বাজারেও আই কার্ড পরেই যায়। ওরা আলাদাই ভালোবাসে কোম্পানিকে, এটা ভালো ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলবো না। এবার বলছে হেডিং দিয়েছে ইনস্টিটিউশনস কভার্ড আন্ডার দ্য ভিভিএসএ বিল। কি কি, দ্য বিল অ্যাপ্লাইজ টু এ ওয়াইড রেঞ্জ অফ ইনস্টিটিউশন ইনক্লুডিং, কি কি কাজকর্মগুলোকে কভার করছে এই বিল। তো একটু সরে বসো, এখানে তুমি এসে বসেছো কেন, পায়ের সামনে সরো। তো তারপরে কি বলেছে, কি কি আছে, তো বলছে নাম্বার 1 অল সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইউনিভার্সিটিস, তাহলে সেন্ট্রাল আর স্টেট ইউনিভার্সিটিস মেনটেনেন্স হচ্ছে। নেক্সট কলেজ অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউট কভার করছে। ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, সরকারি চাকরির জন্য এই ইনস্টিটিউটগুলো কভার করছে। ইনস্টিটিউট অফ এমিনেন্স, কারিকুলাম স্কিল শেখায়, ঠিক আছে। টেকনিক্যাল অ্যান্ড টিচার এডুকেশন ইনস্টিটিউট, টেকনিক্যাল আর টিচারটা আলাদাই কিন্তু একসাথে লিখেছে একসাথে, টেকনিক্যাল আর জজ টেলিগ্রাফ, ঠিক আছে। আর টিচার ট্রেনিং তৈরি হয় কিন্তু যেমন ডিএলএড কোর্স করে অনেকে দেখবি, ঠিক আছে। তো টিচার ট্রেনিং কিন্তু ওটা, ওকে, এগুলো সব কভার করছে। কি কি কভার করছে বলে দিলাম, ওকে। এক্সেম্পটেড প্রফেশনাল প্রোগ্রাম, কোনগুলো চেঞ্জেস হচ্ছে না, সার্টেন প্রফেশনাল কোর্স আর এক্সক্লুডেড, যেগুলো বাদ দিয়েছে, মানে যেগুলো বর্তমানে যেমন চলছে তেমনভাবেই চলবে, আর সেগুলো অলরেডি একটা সিস্টেমের মধ্যে আছে। দেখো তো নাম শুনে মনে হচ্ছে কিনা, মেডিসিন ডিপার্টমেন্ট। তো মেডিসিনে যে পড়াশোনা করে মেডিসিন ডিপার্টমেন্ট তো গোছানোই আছে কিরমভাবে ক্লাস হয়, ফার্মাসিউটিক্যাল বলে অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে নার্সিং, নার্সিংয়ের রুলস আছে, ও আবার কি রুলস চেঞ্জ করবে। লতে লই পড়ানো হয়, ঠিক আছে, হয়ে গেল। বলছে মেজর রিফর্মস ইন্ট্রোডিউস বাই দ্য ভিভিএসএ বিল, রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং। কি কি রিপ্লেসমেন্ট করেছে আগেও বলেছি, বারবার করে একই জিনিস দিয়েছে, ইউজিসি, এআইসিটি, এনসিটি, আর এটার ঘাটলাম না, ঠিক আছে। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। আচ্ছা কি বলছে শোনো, সেপারেশন করছে ফান্ডিং গুলোকে, পয়সা লাগবে তো, ইনস্টিটিউট না চলবে কি করে, সে ফান্ডিং কি হয় বলছে, এ মেজর স্ট্রাকচার রিফর্ম ইজ দ্য রিমুভাল অফ গ্র্যান্ট ডিসবার্সাল পাওয়ার ফ্রম দ্য ইউজিসি আন্ডার দ্য নিউ সিস্টেম। কি সেই নিউ সিস্টেম, চল এক এক করে বলি। ফান্ডিং মেকানিজম উইল বি হ্যান্ডেল separated by frameworks devised by the Ministry of Education. Mechanism funding Ministry Department বুঝে নিল, সোজা হিসাব। নেক্সট রেগুলেটরি যে বডিজগুলো আছে যারা ইনস্টিটিউট মেনটেন করছে, বলছে এরা উইল ফোকাস পিওরলি অন একাডেমিক কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, এই অর্থ দিয়ে এরা কোয়ালিটি আর একাডেমিক স্ট্যান্ডার্ড মেনটেন করবে। 3 নম্বর বলছে ডাইরেক্টলি অ্যালাইন্স থাকবে এনইপি 2020 রুলসের সাথে, তাহলে ওই রুলস রেগুলেশনে যা লেখা আছে সব ইনস্টিটিউটের হাতে পেপার থাকবে, সেই অনুপাতে সবাইকে চলতে হবে, ঠিক আছে। 3 নম্বরে বলছে এনেবলিং গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন করছে পড়াশোনাকে। তো গ্লোবালাইজেশন করার জন্য কি কি করছে, লে ডাউন নর্মস ফর ফরেন ইউনিভার্সিটি অপারেটিং ইন ইন্ডিয়া, শুনতে ভালো লাগলো, ফরেন ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, মেনটেন করবে, ওকে। enable high performing India universities to establish offshore campus, বিদেশিরাও এবার আমাদের ইন্ডিয়ার ডিফারেন্ট টাইপস অফ কলেজে ক্যাম্পাসিং করবে। ইউএস এর গেম প্ল্যানিং কোম্পানি আমাদের এখানকার এরিনাতে তোমার ক্যাম্পাস করছে, ওখান থেকে ছেলে তুলে নিয়ে চলে যাচ্ছে বিদেশে, এগুলো আদার্স কলেজেও তো হওয়া উচিত, তাই না। নেক্সট প্রিভেন্ট
এক্সেসিভ কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, পড়াশোনাকে কমার্শিয়ালাইজেশন করতে চাইছে। স্বাভাবিক, এটা তো হওয়া উচিত। আর এক্সাম্পল দিচ্ছি, এবার ভাবো তো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস স্টার্ট হয়েছে এপ্রিল মাস থেকে, বা কম্পিউটার সায়েন্সে। এপ্রিল, মে, জুন শেষ, জুলাই আসতে চলেছে আর 2 দিন বাদে। তো কবে থেকে পড়াচ্ছি? এপ্রিল, মে, জুন, 3 মাস পড়িয়েছি। সরি, তো বলতে বলতে একটু বিঘ্ন ঘটলো। তো ভাবো তো, একটা গার্জিয়ান আমার কাছে ভর্তি হতে এসছে এই 2-3 দিন আগে, নাম বর্ণালী, ক্লাস 12-এ। তো স্যার, আমার মেয়ে অ্যাডমিশন নেবে, এই ব্যাপার। আমি যদি ভালো কথা, দেখুন অনেকদিন তো ক্লাস হয়ে গিয়েছে, তো আমাকে তো মেকআপ করতে হবে, তাহলে আমি এই দিন এক্সট্রা ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলোতেও আসতে হবে, রেগুলার ক্লাসেও আসতে হবে। বললাম স্যার ঠিক আছে। স্যার ফিস কত? আচ্ছা, আমার মাসিক বেতন 600 টাকা করে। আমি কিন্তু ওনাকে একবারও বলিনি যে আমি যে 3 মাস পড়িয়েছি সেই 3 মাসের পরেও আপনার মেয়েকে এক্সট্রা ক্লাস দিয়ে পড়াচ্ছি, তার ফিস দিন। কিন্তু উনি আমার সাথে হিসাব করে নিল, স্যার আপনি আপনার কাছে আমি 20 তারিখে আমি আপনার মেয়েকে দিচ্ছি, তাহলে আমি আপনাকে আর 10 দিনের ফিস দেবো, দিয়ে জুলাই মাস থেকে আমি প্রপার কাউন্টিং করছি। আপনি আপনার টাকার হিসাবটা করলেন, তাহলে আমি আমার ফিজের হিসাব করি, আমার পারিশ্রমিক হিসাব করি, তখন ব্যাপারটা বিতর্কে দাঁড়িয়ে যায়। এইগুলো গার্জেনরা কি বোঝে? বড় ইনস্টিটিউটে জানতো আপনি মিডিলে অ্যাডমিশন নিলে আপনার থেকে তো পুরো টাকাই নেবে। এইটা এটা আমি একটা ভিডিও বানাবো আলাদা করে গার্জেনদের এই মনোভাবের জন্য, এটা আমি সবার জানা উচিত। তোমরা একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, টিউশনে নয়, তাহলে তুমি মাঝখানে ভর্তি হও আর লাস্টে ভর্তি হও, আমি তোমাকে সেই ক্লাস দেখাবো আর তোমার থেকে আমি পুরো ফিস নিচ্ছি, তাহলে স্কুল বা কলেজের পার্সোনাল টিউশনে সেই ফিস ক্যালকুলেট হবে না কেন? সেই স্যারটাও তো পরিশ্রম করছে। তো এইগুলো একটা সিস্টেমে আনার জন্য প্রসেস চলছে, কমার্শিয়ালাইজেশন করছে। ফিস আপনাকে দিতে হবে, 12টা ফিস হয় 12 মাসে, আপনাকে 12খানা ফিস দিতে হবে। আপনি 6 মাস ক্লাস করেছেন, বাট স্যারটা তো আপনাকে 12 মাসের সিলেবাস কমপ্লিট করেছে কোনো না কোনোভাবে, তার মানে আপনি ডবল ফিস দেবেন, বেশি অতিরিক্ত টাকা পেমেন্ট করবেন। তো এই জিনিসটা চালু হওয়া উচিত। নেক্সট, দ্য প্রফেশন সাপোর্টস ইন্ডিয়াস অ্যাম্বিশন টু বিকাম এ গ্রেট এডুকেশনাল হাব। চাইছে ভারতবর্ষ এইরকম বারবার করে ডিস্টার্ব হচ্ছে, সরি। ওকে, তো চাইছে যাতে ইন্ডিয়া একটা এডুকেশনাল হাব তৈরি হয়। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, একটা ছেলে বিদেশে পড়তে যাচ্ছে, দেখে বিদেশে ভিডিওগুলো দিবে, আমি এর আগে দিন ভিডিওতে বলছিলাম, সে ছেলেটা বলছে ইনকাম করতে চান, ভালো পড়াশোনা করতে চান, একটু কষ্ট করে অর্থ খরচা করে বিদেশে আসুন। আমি সেটাকে সাপোর্ট যদি করেও দিই যে হ্যাঁ আপনি ঠিক বলছেন, একটু ভাবো তো, ইন্ডিয়াতে কি এডুকেশনে পড়াশোনায় শিক্ষিত ছেলেমেয়েরা হচ্ছে না? কমপ্লিট করে এইখানে বড় ইনকাম করছে না? এইটা কি সম্মানের না যে আমি আমার দেশে পড়াশোনা করে, কষ্ট করে, স্ট্রাগল করে, বড় হয়ে একটা জায়গায় পৌঁছে নিজের দেশে ইনকাম করে ওই বিদেশে ফুর্তি করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, এনজয় করতে যাচ্ছি, ট্রিপ করতে যাচ্ছি? এইটা রেসপেক্ট না? এইখানে জন্ম নিয়ে, এইখানকার টাকা পয়সা নিয়ে, ওইখানে পড়াশোনা করে, ওইখানকার সিটিজেনশিপ নিয়ে আমি ভারতবাসী হয়ে ভারতবাসীকে বলছি এইখানে চলে আসুন। রোজগার তো অনেক রকম ভাবে করা যায়, আমার কাছে রেপুটেশন ইম্পর্টেন্ট। আর পরিশ্রম করলে কি না হয়, কারো তাড়াতাড়ি হয়, কারো দেরিতে হয়, কিন্তু হবে। যেমন দেখো, যে কোনো না কোনো কারণে হোক 1টা 2টো 3টে হেসেই যাচ্ছে, তো যদি এই সেমিস্টারে কোনো কারণে 1টা 2টো 3টের মধ্যে একটা সাপ্লি খায় 4 নম্বর সেমিস্টারে, এই 3টের পিছনে আমি লাথি মেরে সেন্টার দিয়ে বার করে দেবো। সপ্তাহে একটা ক্লাস হয়, একটা ক্লাস যদি সিরিয়াস করে না করে তাহলে স্বাভাবিক টিচারের মাথা গরম হবে। এটাও তো ডিসিপ্লিন। একটা ফেল করুক, বেরিয়ে যাবে, কিন্তু সাপ্লি খেলে যাবে, 3 পিছনে লাথি মারবে। এই জন্য ইন্ডিয়া পিছিয়ে, এই রিজনগুলোর জন্য। তুমি ফরেন কান্ট্রির কোনো ইনস্টিটিউটে, ছোট ইনস্টিটিউটে ক্লাস হবে, দেখবে সেই স্যারেরাও কি আর কি করে না ক্লাসে, বা বন্ধুত্বপূর্ণভাবে মেশে না, হয়তো
বাট যখন ক্লাস চলে সবাই সিরিয়াস। আমাদের এখানে প্রাইভেট টিউটাররাই বলে দিচ্ছে এত ক্লাস করে কি হবে, কম্পিউটার শিখে কি হবে, গ্র্যাজুয়েশনের পরে করো। ছেলেটা কতদিন পড়াশোনা করবে, বাবা মা কতদিন টানবে? আমার ব্রেন নেই 14খানা কাজে, তাহলে আমি 4টে কাজ করি, ঠিকঠাক করি। গ্র্যাজুয়েশন করছি পুঁথিগত পড়াশোনা, বাট আমি জব করবো তো স্কিল, সে কম্পিউটারে হোক, মেকানিক্যালি কিছু হোক, যা হবে স্কিল, চুল কাটো, ডান্স করো। তো সেই স্কিল কবে শিখবে? গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর, 20-22 বছরের পরে। তাই জন্য গ্রামের ছেলেগুলো প্লেসমেন্ট পেয়ে যায়, ওরা ক্লাস 11 থেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে। নাকি স্যার আমি 4 দিয়ে 6খানা সাবজেক্ট পড়ছি, তার সঙ্গে আমি আরও 4টে সাবজেক্ট পড়বো, ভাববো আমার এইটা স্কুলে কমপ্লিমেন্টারি, তাই আমায় পড়তে হচ্ছে। তাই আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এগিয়ে যাচ্ছে, বেঙ্গল বোর্ড পিছিয়ে যাচ্ছে। কতগুলো দিক আছে। তার উপর কাউকে যদি আমি 500 টাকা যদি 700 টাকা ফিস চাই, তার তো মোটামুটি হালত খারাপ হয়ে যায়। স্যার আমার বাবা সবজি বিক্রি করে, একদম করে দিচ্ছি না, আপনি একটু কম করুন। সেই লোকটা কখনো ক্যালকুলেট দেখো এই সিস্টেমগুলো কেন একাডেমিক সিস্টেম কোম্পানি কমার্শিয়ালাইজেশন করতে বলছে। আপনি খেতে পান না, পড়তে পান না, আপনি রিচ পার্সন হন বা ভিখারি হন, আইন সবার জন্য সমান। একটা স্টুডেন্ট একদমই মানে তার বাড়ির অবস্থা খুব খারাপ, তাকে সব টিচাররা মিলে হেল্প করে, এটা আলাদা ইস্যু, তার হেল্প বন্ধুদেরও হেল্প করা উচিত। কিন্তু একটা গার্জেন বলছে স্যার আমি জব করছি, যাই করছি, ইনকাম করছি। আপনি যখন বড় ইনস্টিটিউটে পা রেখেছেন, আপনাকে আপনার ফিস দিতে হবে তো। আপনি যদি পারিশ্রমিক সেই টিচারটাকে না দেন, সেই টিচারটা দেখবে ঠিক আছে আমি কম ফিসে ভর্তি নিয়েছি, তাকে কিন্তু ফলো আপ করে না সেই টিচারটা, তারও তো পেট চলে। কথাটা ঠিক কিনা? আমি তোকে বলছি না কিন্তু গায়ে মাখিস না, ঠিক আছে? যেমন ও আমার কাছে যখন অ্যাডমিশন নিয়েছিল, ওর কন্ডিশন আমি জানি, এটা রিয়েল প্রুফ যে সত্যি ও বিলংস টু পোর। তো তাই জন্য আমাদের সবার উচিত, প্রত্যেকটা টিচারের উচিত ওকে হেল্প করা। তাই জন্য আমরা ওর পাশে করি। এখন কেউ যদি এই যে অয়ন্তিকা যদি এখন এসে বলে স্যার আমি খুব বলি, এটা অ্যাকসেপ্টেবল? কৃষিকা যদি বলে আমি গরিব, এটা অ্যাকসেপ্টেবল? ইনক্লুডিং শরীর, সাথে অনির্বাণ তো বলে দেবে আমি স্যার ডান্স করে দেবো। আর যদি এই নিয়মগুলো মানা না হয়, দেখো তো ডিসিপ্লিন তো হয়েছে, এই ডিসিপ্লিনগুলো যদি মানা না হয়েছে, সরকার তার উপর পেনাল্টি চাপিয়েছে। কি কি পেনাল্টি চাপিয়েছে? চুপ করো, বলে দিই। বলছে ফাইন করবে, এগুলোকে ভায়োলেশন করে দিচ্ছে। এই রুলস মেনটেন না করলে এটা ভায়োলেশন। তো এই ভায়োলেশনের ফিস কত শুনবে? 10 লাখ থেকে 75 লাখ সেই ইনস্টিটিউটে। সেই জন্যই কিন্তু ওই আদার্স ইউনিভার্সিটির যে বড় বড় আমাদের সেন্টারগুলো আছে, ওরা এত মেনটেন করে। নাম্বার 2 বলছে ইনস্টিটিউট ক্লোজ করে দেবে, ফাইন দেওয়ার পরও না শোধরাবে। নাম্বার 3 বলছে এই ডিপ্লোমা দেন স্টুডেন্টদেরকে সাসপেন্ড করে দেবে, ডিগ্রি সাসপেন্ড করে দেবে, শুধু পড়াও না পড়াও, কোন বাচ্চা পড়তেছে দেখি ডিপ্লোমা না দিলে। আমি তোমাদেরকে ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সার্টিফিকেট দিয়েছি, এবার তোমরা পাবে ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পাবে, তারপরে ডিপ্লোমা ইন জিএসটি পাবে। যে ডেলি যতই জ্ঞান দিই না কেন, বছরের শেষে সার্টিফিকেটটা যদি আমি ইস্যু না করি, থাকবে আমার কাছে, দেবে ফিস আমাকে? বোঝাতে বললাম? ওকে, নেক্সট বলছে, হেডিং দিয়েছে গভর্নমেন্ট যে রুট অফ এফডিআই ইন্ডিয়া। এই রুট অফ এফডিআই ইন্ডিয়া আমি তোমাদেরকে পরের দিন পড়াবো। ট্যুরিজম নিয়ে, ফার্মাসিউটিক্যাল নিয়ে, ডিআরডিও নিয়ে সব গঠন করা হয়েছে, ঠিক আছে? ওগুলো নিয়ে আজকে বলছি না। আজকে আমি বলছি যে এফডিআইতে কি কি রুট তৈরি করা হয়েছে। ওকে, চলো ভিডিওটা স্টপ করে দাও। চালু হয়ে গেল নাকি? প্রথম যখন অফিস যাওয়া শুরু করে, প্রথম যখন অফিস যাওয়া শুরু করেছি, ঘড়ি দেখতাম তখন অফিস শেষ হবে। চলো দেখো, রেকর্ডিং চালু হয়েছে তো। বলছে আপনারা এফডিআই তো পড়লেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এবার প্রসঙ্গ হচ্ছে এই এফডিআই রুট। এই এফডিআই রুট কি? এনার্জি রাখো, আমার দিকে তাকাও, শোনো। রুট কি কি? ফরেন, আমাদের দেশে
যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবে তার তিনটে ওয়ে আছে, মুখস্থ করতে হবে। বিদেশ আমাদের দেশে যে ইনভেস্ট করছে তার তিনটে ওয়ে, একটা হচ্ছে অটোমেটিক রুট, একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুট, একটা হচ্ছে অটোমেটিক প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মুখস্থ করো রুট কটা কটা, একটা অটোমেটিক, একটা গভর্নমেন্ট রুট, একটা অটোমেটিক প্লাস গভর্নমেন্ট রুট। ঠিক আছে? তো তো এফডিআই বলছে কিসের কিসের মধ্যে ইনভলভ হচ্ছে, খুব ছোট চ্যাপ্টার, দেখো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ফার্মাসিউটিক্যালের উপরে, ট্যুরিজমের উপরে, টেলিকমিউনিকেশনের উপরে। এবার কেউ বলবে স্যার এয়ারটেল, কেউ বলবে জিও, না এগুলো সব ইন্ডিয়ান ব্র্যান্ড। বিদেশি ব্র্যান্ড কোনটা টেলিকমিউনিকেশনে? ভোডাফোন। ভোডাফোন বিদেশি ব্র্যান্ড, ইংল্যান্ডের ব্র্যান্ড কিন্তু। ঠিক আছে? এয়ারটেল। ট্যুরিজমে কেন বারণ করছে? ট্যুরিজম আগে আমাদের ইন্ডিয়ার লোক গ্রুপ ভালো করে, তোমরা জানো কিনা জানি না, বিহার গভর্নমেন্ট কিন্তু 20,000 টাকা করে যারা লাদাখ ঘুরতে যাচ্ছে ক্যাশ গিফট করছে। আচ্ছা লাদাখ ঘুরুন, জানুন ভারতবর্ষের এরকম হিডেন জেমস আছে। আচ্ছা লাদাখ ঘুরতে গেলে 40,000 টাকা 50,000 টাকা পার ক্যান্ডিডেট খরচা হয়, পার ক্যান্ডিডেট। গ্রুপে গেলে তাও মোটামুটি 30-35,000 টাকা লেগে যাবে, ট্রেন ভাড়া বাদ দিয়ে, ট্রেন ভাড়া বাদ দিয়ে। তো বলছে হিডেন জেমস, আপনারা লাখ লাখ টাকা খরচা করে দেশ বিদেশ ঘুরছেন, নিজের দেশকে দেখবেন না? তো ফরেন ইনভেস্টমেন্ট করুন, আমাদের লাদাখ ঘোরো, আমাদের কাশ্মীর ঘোরো, আমাদের হিমাচল প্রদেশ ঘোরো। সবাই সিমলা কুলু মানালি যায়, লোক নাম শুনবে খাজিয়ার যাবো, স্যার খাজিয়ার কি জায়গা? যাবো না স্যার, এখানে ট্রিট করে যাবো না। আরে খাজিয়ারে পা রাখবি, জানলা খুলে বলবি মিনি সুইজারল্যান্ডে এসেছি। জায়গার নাম হচ্ছে ডালহৌসি। স্যার ডালহৌসি তো এখানেও আছে। আরে চল না হিমাচলের ডালহৌসি দেখবি, গাড়ি থেকে নামবে ডালহৌসি দেখে মাথা খারাপ হয়ে যাবে। ধর্মশালা, কি জঘন্য নাম, ধর্মশালায় স্যার খেলা হবে? আরে স্টেডিয়ামটা আজকে যারা খেলা দেখো তারা জানো যে ধর্মশালা কি লেভেলের স্টেডিয়াম। ইন্ডিয়ার হিডেন জেমস গুলোকে কভার করতে বলছে। নেক্সট ইনভেস্ট করছে কিসের কিসের মধ্যে? ডিআরডিও তে, রিসার্চ অ্যান্ড ডিফেন্সের মধ্যে। তারও লিমিট আছে। এবার স্যার যদি কোনো ফরেন যদি আমাদের এখানে ইনভেস্ট করে, একটা পার্সেন্টেজ থাকবে তো, নাহলে তো নিজেকে মালিক বলে ঘোষণা করে দেবে। সেই পার্সেন্টেজটা কিন্তু তোমাদের প্রাইভেট কোম্পানি চাকরি করতে গেলেও লাগবে, গভর্নমেন্ট সার্ভিসও লাগবে। কিভাবে জানো? চলো এগোই। তো বলে দিয়েছে অটোমেটিক রুট ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই সমস্ত কাজকর্মগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, গভর্নমেন্ট যখন দেখছে যে হ্যাঁ এই ফরেন এই কোম্পানি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে পারে, তারপর সবার লাস্টে পয়সা দেওয়ার জন্য পারমিশন কে দেবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে? কিরকম ভাবে দেবে? 49% যদি দেখো 100%কে ভাগাভাগি করো, 50-50, তাহলে ইন্ডিয়া ওনার, বিদেশও ওনার। এখন চলছে কি, আমি তোমাদের প্রথম পড়িয়েছিলাম, খাতায় নোট লেখা আছে 49%, 51%। 51% যেদিকে থাকবে সে মালিকানা, 49% যেদিকে সে মালিকানা না, শেয়ার দিয়েছে। বেশি বাড়াবাড়ি করতে পারবে না, কি বিজনেস করবে। ওকে? তো এটা যদি বিদেশ কোম্পানি যদি এখানে 51% হয়, তাহলে সে মালিক হয়ে গেল। বুঝতে পেরেছো? যে যেরকম ইনভেস্টমেন্ট করার সুযোগ দেবে সে মালিকানা থাকবে। 50-50 হলে দুজনেই মালিক। 50-50 তাই হবেই না, কোনো দিন হবে না। 49, 51, 74, 32 এরকম করে চলাফেরা করবে। সবসময় মনে রাখবে, একদম মুখস্থ রাখার জন্য, ইন্ডিয়ান গভর্নমেন্ট সবসময় 51%। ঠিক আছে? আচ্ছা, কোন কোন ক্যাটাগরিতে সেক্টর ওয়াইজ লিমিট করে দিয়েছে? অটোমেটিক রুটে লিমিট করেছে, গভর্নমেন্ট রুটে লিমিট করেছে, অটোমেটিক অ্যান্ড গভর্নমেন্ট সবেতেই লিমিট করে দিয়েছে সেক্টর ওয়াইজ। ঠিক আছে? আমি এগুলোর পিডিএফ তোমাদের দিয়ে দেবো। বলছে এফডিআই থ্রু অটোমেটিক রুট ডাইরেক্ট ইনভেস্ট করছে, সোজা আসছে ইনভেস্ট করছে। ঠিক আছে? কোন কোন কোম্পানিগুলো দিয়ে দেবো, কোন তোমাদেরকে আমি পিডিএফ করে বলে দিচ্ছি। এগ্রিকালচার, এয়ারপোর্ট কনস্ট্রাকশন, অ্যাসেট রিকনস্ট্রাকশন, অটোমোবাইলিং কোম্পানি, বায়োটেকনোলজিক্যাল কোম্পানি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, নাহলে বিদেশ যাবে কি করে, থার্মাল পাওয়ার, টেক্সটাইল,
সিঙ্গেল ব্র্যান্ড রিটেল, ঠিক আছে, রোড অ্যান্ড হাইওয়ে, এই সব কিছুতে 100% অটোমেটিক রুটে এরা ইনভেস্ট করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, অটোমেটিক রুট আরও আছে, রেলওয়েজ, পোর্ট, প্ল্যান্টেশন, মেডিকেল ডিভাইস, ম্যানুফ্যাকচারিং, লেদার, ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার। চলো ভালো করে মনে রাখবে, এখানে লেখা নেই বাট আমি তোমাকে বলে দিচ্ছি। পেট্রোলিয়ামে কিন্তু 49%, বাকি আমাদের ইন্ডিয়া কিন্তু, ঠিক আছে, আমি লিখে দেবো ওখানটা কেটে আমি লিখে দেবো। আরেকটা বলে রাখছি ভাই, ইন্টারন্যাশনাল কোন কোম্পানি কি ইন্স্যুরেন্স করে আমি এখন ডিসকাশনে আসছি না, আমাদের ইন্ডিয়ার মতো ইন্স্যুরেন্স কোম্পানি কেউ চালাতে পারবে না, ঠিক আছে। তাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্সে অনলি 49%, সব থেকে বড় আমাদের ইন্ডিয়া, ওকে। আচ্ছা, আরো কি কি, এনবিএফসিতে 100%, যেগুলো 100% আমি মুখে বলছি শুনে রাখো, তাদের কখনো ভুলে গেলে ভিডিও চালালেই শুনতে হবে, ঠিক আছে। এনবিএফসি, এগ্রিকালচার, ই কমার্স, আর ই কমার্সে তো 100%, ফ্লিপকার্ট চলছে কি করে, অ্যামাজন চলছে কি করে, ঠিক আছে। ওয়ালমার্ট, তোমার যদি আমেরিকা থেকে এখানে অনলাইন বিজনেস চালু না করতো, ফ্লিপকার্ট চালু হতো, ঠিক আছে। সিঙ্গেল ব্র্যান্ড রিটেল। আচ্ছা, তোমাদেরকে স্মল ব্যাংক পড়িয়েছিলাম মনে আছে, আমি আবার পড়িয়ে দেবো, আরেকবার রিভিউজ করিয়ে দেবো। স্মল ব্যাংকে কিন্তু 74%, ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট সেক্টর ব্যাংকে 74%, ইন্স্যুরেন্সে আজকের ডেটে 74%, পাবলিক সেক্টর ব্যাংকে 20%, কোনটায় কত পার্সেন্টেজ আমি লিখে দেবো। নেক্সট, সরি, মাল্টি ব্র্যান্ড রিটেলে 51%, আর ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে 100%। আবার দিয়েছে কি কি, ই কমার্সে, ক্রেডিট ইনফরমেশনে, ও কোল অ্যান্ড লাইটও দিয়েছে, কয়লাতেও, কেমিক্যালেও 100%, ইলেকট্রনিক্সে তো 100%, নাহলে জিনিসপত্রগুলো পাচ্ছ কোত্থেকে, যাতে কোনো ভিডিও করছি, স্যামসাং, সনি, সব তো বিদেশের প্রোডাক্ট না, ওকে। আচ্ছা, ক্যাটাগরি 2, এফডিআই থ্রু গভর্নমেন্ট রুট, আমাদের গভর্নমেন্ট রুট, ওকে। আমাদের গভর্নমেন্ট স্যাটেলাইট পুরোপুরি 100% আমাদের গভর্নমেন্ট। প্রিন্ট মিডিয়া 26% আমাদের গভর্নমেন্ট। মাল্টি ব্র্যান্ড রিটেল কিন্তু এখন 51% আমাদের ইন্ডিয়া। স্যাটেলাইট অ্যাকশন 100% আমাদের ইন্ডিয়া আগে, নাসার পরে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। মাইনিং 100%, সব থেকে মাইনিং তো মনে হয় দেশেই হয়, ওকে। ফুড প্রোডাকশন রিটেল 100%। আরে বিদেশ থেকে যত দামি খাবার আসুক, আমার স্মার্ট বাজার যদি পারমিশন না দেয়, আপনার জিনিস বিক্রি হবে কোথায়, ঠিক আছে। পাবলিক সেক্টর ব্যাংকে 20% বলে দিলাম। আর কি বাকি, ডিফেন্সে 74%, ফার্মাসিউটিক্যালে 49%, অটোমেটিক, আর গভর্নমেন্ট অ্যাভাব 40%, বা যত পার্সেন্টেজ হোক না কেন। বাকি আর কিছু বাকি নেই, কমপ্লিট হয়ে গেছে। এফডিআই এর চ্যাপ্টার মোটামুটি তোমাদের কমপ্লিট, ওকে। চলো, তোমাদের আজকে অনেক কষ্ট দিয়েছি, ভিডিও এখানে স্টপ করলাম।